পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে তটিনীকে অপমান করতে থাকে কাবির। কাবির টাকা দিয়ে বলতে থাকে, আপনার কাপটা আমার ওয়াইফ ভেঙে ফেলেছে, এই টাকা দিয়ে কাপটা কিনে নেবেন। এরপরে তটিনী একটা থাপ্পড় মারলে কাবির উল্টো তটিনীর দিকে হাত বাড়ায়। তখনই পরশুরাম এসে কাবিরের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, এই হাতটা যেটুকু বাড়িয়েছো ওটুকুতেই থাক, বেশি বাড়ানোর চেষ্টা করো না। তুমি তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার গায়ে হাত তুলতে যাচ্ছিলে। ও আমার ওয়াইফ, ও আমার অর্ধাঙ্গিনী। ওকে ওকে যে মারবে তার হাতটা আমি কিভাবে গুড়িয়ে দিতে পারি সেটা সেটা তুমি খুব ভালো করেই জানো। তখনই কাবির বলতে থাকে, আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন সেটা কিন্তু ঠিক করছে না। এ কথা শুনে দেখা যায় পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, আমি ব্যবহার ঠিক করছি না নাকি নাকি তুমি যে ব্যবহারটা করছো সেটা ঠিক হচ্ছে না। তুমি আমার বাড়িতে এসে আমার অর্ধাঙ্গিনী আমার ওয়াইফকে অপমান করছো, তুমি তুমি আমার বাড়িতে এসে সিক্রেট করছো, সেটা ঠিক হচ্ছে তাই না? তখন এ কথা শুনে দেখা যায় কাবির ভয় পেয়ে যায়। তখনই পরশুরাম বলতে থাকে, তোমরা তোমরা যে নোংরা খেলায় মেতে উঠেছো সেই খেলাটা বন্ধ আমি খুব শীঘ্রই করতে পারি, কিন্তু কিন্তু আমাকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই 72 ঘন্টার মধ্যে আমি আমি কাহিনীকেও খুঁজে বের করব আর তটিনীকেও নির্দোষ প্রমাণ করব। কে তটিনী সে যে এরকম একটা জঘন্য খেলায় মেতেছে তাকেও আমি ধরবো। এরপরে দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় আরাধ্যা। আরাধ্যা অবাক হয়ে দেখতে থাকে পরশুরাম কাবিরের মাথায় রিভলভার ধরেছে। তখনই কাবির বলতে থাকে, এসব কি করছেন আপনি, আমার মাথায় রিভলভার ধরেছেন কেন? তখনই আরাধ্যা বলতে থাকে, প্লিজ জামাইবাবু ওকে ছেড়ে দাও, ওকে ওকে মেরো না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখনই পরশুরাম বলতে থাকে, আমি ওকে মারবো না। তখনই পিকু বলতে থাকে, পা এসব কি, তুমি তুমি ও গান দিয়ে কি করছো? তখনই তখনই দেখা যায় পরশুরাম রিভলভার নামিয়ে নেয় আর বলতে থাকে, না মা, আসলে আসলে অনেক সময় দুষ্ট লোকদের কুপকাত করতে এই জিনিসটার অনেক প্রয়োজন হয়। তোমার পা কোনো ক্রিমিনাল নয়, তোমার পায়ের হাতে এটা মানায় কারণ তোমার পায়ের এটা লাইসেন্স আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কাবিরকে বলতে থাকে, নেক্সট টাইম আর এখানে এসে সিক্রেট করার চেষ্টা করবি না। এরপরে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, আপনার ছেলে এখানে এসেছে আমাকে অপমান করতে, আমি চাইলে ওর এখানেই দাহ সম্পূর্ণ করতে পারতাম, এখানে ওকে ওকে শুট করে দিতে পারতাম, কিন্তু কিন্তু শুধু আমার আমার শালিকার মুখের দিকে তাকিয়ে আপনার ছেলেকে আমি আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি আমার অর্ধাঙ্গিনীকে অপমান করতে আসে তবে কিন্তু ভালো হবে না। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার অর্ধাঙ্গিনীকে অপমানের কি দেখেছো? আমি ওকে এমন ভাবে অপমান করব তুমি ভাবতেও পারছে না। ওকে ও 72 ঘন্টা পরে তুমি যখন কাহিনীকে ধরতে পারবে না তখন ওকে অ্যারেস্ট করা হবে। এরপরে আমি মিডিয়া রেখে নিয়ে গিয়ে সেখানে প্রেস মিট করব, প্রেসের সামনে তটিনী গাঙ্গুলির মুখোশ আমি টেনে হিচড়ে খুলে দেব। তখনই পরশুরাম বলতে থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। তার আগেই আমি তটিনীর বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে সেটা আমি উদ্ঘাটন করব। আমি তার আগেই তটিনীকে ওখান থেকে উদ্ধার করব, কাহিনীকে তুলে এনে ডিপার্টমেন্টের হাতে তুলে দেব, আর এরপরে আপনার মুখোশও খুলবো। এই বলে ফোনটা কেটে দেয় পরশুরাম। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ডোডোকে বলতে থাকে, সময় নেই ডোডো, এবার আমাদের কাজে লাগতে হবে, এভাবে চলতে থাকলে কিছুতেই হবে হবে এবার নিজেদের কাজটা শেষ করতে হবে, তাছাড়া তাছাড়া সব দিক থেকে আমরা বিপদে পড়ে যাব। আর পরশুরাম যেভাবে উন্মাদ হয়ে উঠেছে ওর কোনো গ্যারান্টি নেই, তাই তোমাকে আমি বলছি 10-15 জন বাইকার নিয়ে ওকে ওকে ঘেরাও করে ধরতে বলবে। এর মাঝখান থেকে শুটার ওকে শুট করে দেবে, তারপরে ও ওখানেই পড়ে যাবে। এরপরে বাইকে করে ওকে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেবে। এ কথা শুনে তখন দেখা যায় ডোডো বলতে থাকে, ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। এদিকে দেখা যায় পরশুরাম আরাধ্যাকে বলতে থাকে, শোনো আরাধ্যা, তুমি আমার শালিকা, তারপরেও আমি তোমাকে বলছি তুমি তুমি প্লিজ এখান থেকে যাও, আর তা না হলে আমি অন্যভাবে তোমাদের এখান থেকে বের করে দিতে বাধ্য হব। আমি যদি এখান থেকে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে ব্যাপারটা ভালো দেখাবে না। এই বলে কাবিরকে বলতে থাকলে কাবির সেখানে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পরশুরাম বলতে থাকে, এভাবে এভাবে হবে না, তোমাকে যদি আমি ঘাড় ধাক্কা না দিই তবে কিছুতে এখান থেকে তুমি বেরোতে পারবে না। এরপরে দেখা যায় তখন কাবিরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় পরশুরাম। এরপরে আরাধ্যা তটিনীকে বলতে থাকে, ছোটদি ভাই বিশ্বাস কর, আমি এখানে আমার শ্বশুর মশাইয়ের চাপে এসেছি, তাছাড়া আমি আসতাম না। আমাকে এখানে চাপ দিয়ে পাঠানো হয়েছে। আমি তোকে বলছি, আমিও এখনো জামাইবাবুর টিমেই আছি। আমি শুধু ওখানে ওখানে গুমড়ে গুমড়ে মরছি। আমি তোকে একটা কথা বলছি, জামাইবাবুকে মারার প্ল্যান চলছে, সাবধানে থাকিস, সাবধানে রাখিস জামাইবাবুকে, হুটহাট হুটহাট কোথাও যেতে দিস না। আমি
আমি কিন্তু ওদের প্ল্যান সবটাই শুনেছি, কিন্তু এখন এখন পুরোপুরি ডিটেলসে বলার সময় নেই। কাবির ফস্ক হয়তো বা শুনে ফেলবে। ও যদি শুনে ফেলে, বাড়িতে গিয়ে বাবাকে বললে আমার শ্বশুর মশাই আমাকে পুরো ঘরবন্দি করে দিবে, আমি আর বেরোতেই পারবো না। এরপরে দেখা যায় তখন তটিনী আরাধ্যার কথা শুনে অবাক হয়ে যায়। আরাধ্যা বলতে থাকে, ছোটদি ভাই আমি আসছি। এরপরে দেখা যায় পরশুরামকে বলতে থাকে, জিজু আমি আমি ছোটদি ভাইকে সবকিছু বলে দিয়েছি, তুমি ছোটদি ভাইয়ের থেকে সবটা শুনে নিও। এই বলেই আরাধ্যা চলে গেলে তখন পিকু বলতে থাকে, মাম্মি এরকম করে ছোট মাসি কি বলে গেল? ও মাসি কি বললো? পাকে পাকে শেষ করে দেবে মানে? জামাইবাবু অর্থ তো আমার পা, তাই না? পাকে পাকে মারার প্ল্যান চলছে। তখনই তখনই লাট্টু বলতে থাকে, আমি বিশ্বাস করি না, আমার পাকে কেউ মারতে পারবে না, আমার পা সুপার হিরো, আমার পা আমার হিরো, আমার পাকে কেউ কখনো ছুতেও পারবে না। তখনই তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বাবা, তোমার পাকে কেউ কখনো ছুতে পারবে না, তোমার পা অবশ্যই ঠিক থাকবে, তোমার পা এত সহজে তোমাদের ছেড়ে চলে যাবে না। এরপরে তটিনীকে বিষণ্ণতা দেখে তখন পরশুরাম বলতে থাকে, প্লিজ তটিনী, এভাবে ভেঙে পড়ো না, এভাবে ভেঙে পড়াটা আমাদের মানায় না। এভাবে যদি তুমি ভেঙে পড়ো তবে কি করে হবে বলো? প্লিজ এভাবে ভেঙে পড়ো না। তখনই তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, আমার প্রচন্ড ভয় লাগছে, যদি যদি সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে যায়। এরপরে দেখা যায় পরশুরাম বিজিতের কাছে আসে। সেখানে এসে কাহিনীর ছবি দেখিয়ে বলতে থাকে, বিজিত তুমি এই মেয়েটাকে চেনো? তখনই বিজিত বলতে থাকে, কেন? এ চিনলেই বা কি, আর না চিনলেই বা কি বলুন তো? তখনই পরশুরাম বলতে থাকে, যেটা জিজ্ঞেস করেছিস সেটা বলো। তখনই বিজিত চুপ করে থাকলে পরশুরাম বলতে থাকে, কি হলো, কথা বলছো না কেন? কথা বলো, এই মেয়েটাকে তুমি চেনো? এই মেয়েটার সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, যদি আমি বলি আছে তবে কি হবে? তখনই পরশুরাম বলতে থাকে, যদি তোমার জামিন করিয়ে দিই, কোর্টে তুললাম, তারপরে তোমার জামিন করিয়ে তোমাকে ছেড়ে দিলাম, তবে ব্যাপারটা কেমন হয় বলো তো? তখনই বিজিত বলতে থাকে, সত্যি বলছেন? সত্যি বলছেন আমাকে ছেড়ে দেবেন, আমার জামিন করিয়ে দেবেন? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ দিতেই পারি, যদি তুমি আমার সঙ্গে কোঅপারেট করো, আমাকে আমাকে এই র্যাকেট সম্পর্কে সবকিছু বলো, তবে আমি তোমাকে জামিন করিয়েই দিতে পারি। তখন এই কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, হ্যাঁ আমি আমি সবটা বলবো, আমি নেটওয়ার্কে যা যা জানি সবটাই বলবো, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে, আমি নিজের মুক্তির জন্য সবকিছুই করতে পারি, যা যা জানতে চান আমি সবটা বলবো। এরপরে দেখা যায় বিজিত আরো বলতে থাকে, আমি আমি কাহিনীকে চিনি, আমি বিক্রমকে চিনি, আমি কর্ণ চ্যাটার্জিকে চিনি, শীতলকে চিনি, বাব্বারকে চিনি, আরো অনেকে আছে যাদের সবাইকে আমি খুব ভালো করে চিনি। এই নেটওয়ার্কের মাথায় বসে আছি আমি, আমাকে এদেরকে চেনাতে এসেছেন, আমাকে এখান থেকে ছেড়ে দিন, যদি ছেড়ে দেন তবে আমি কাহিনীর ব্যাপারে আপনাকে সবটা বলতে পারবো। এরপরে পরশুরাম বলতে থাকে, ঠিক আছে, আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করছি। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, টোপ দিলেন নাকি নাকি আমার সঙ্গে মজা করলেন বলুন তো? তখনই পরশুরাম বলতে থাকে, মজা না বিজিত, কালকে তোমার জামিন হচ্ছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি দায়িত্ব নিয়ে তোমার জামিন করাবো। তখনই বিজিত বলতে থাকে, আপনি ভেবেচিন্তে বলছেন তো? ডিপার্টমেন্টের সঙ্গে বেমানি করবেন? ফাঁদে পড়েছেন নাকি, যার কারণে আমার কাছে সাহায্য চাইতে এসেছেন? তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, হ্যাঁ পড়েছি, ফাঁদে পড়েছি, কিন্তু কিন্তু এই পরশুরাম জানে ফাঁদ থেকে কি করে বেরোতে হয়, পরশুরাম সেটা খুব ভালো করেই জানে। তখনই বিজিত বলতে থাকে, হ্যাঁ জানে তো, অবশ্যই জানে, বিজিত তো অবশ্যই অবশ্যই জানে যে পরশুরাম কোন ফাঁদে পড়েছে আর কোন ফাঁদ থেকে বেরোবে। এরপরে দেখা যায় পরশুরাম বাড়ি ফিরে এলে তখন তটিনী খাবার টেবিলে খাবার বেড়ে দেয়। এরপরে পরশুরামের বিষণ্ণতা দেখে তটিনী বলতে থাকে, এত কি ভাবছো বলো, এভাবে ভাবছো কেন? আর কালকে তো বিজিতের কেসটা কোর্টে উঠবে, তুমি তুমি দেখো বিজিতের যেন শাস্তি হয়, না হলে তোমার বোন কিন্তু অনেক কষ্ট পাবে, তোমার বোনের আত্মা কখনো শান্তি পাবে না, তোমাকেও কিন্তু ও অভিশাপ দেবে। তখন এই কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, কালকে কালকে বিজিত বেল পেয়ে যাবে, বিজিতের জামিন হয়ে যাবে তটিনী, বিজিত শাস্তি পাবে না। এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, এসব কি বলছো, শাস্তি পাবে না মানে? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বিজিত কালকে শাস্তি পাবে না, কারণ কারণ বিজিতকে আমি শাস্তি পেতে দেব না। বিজিত যদি শাস্তি পায় তবে তবে ওকে আমি ওর দ্বারাই আমি কাহিনী বিক্রম সবার কাছে পৌঁছাতে পারবো। এই নেটওয়ার্কের মাথায় বসে আছে ও, ওর দ্বারাই আমি এইসব কিছু সমাধান করতে পারবো। আর যদি ওকে আমি না না বের করে দিই তবে কোনোভাবে আমি সবকিছু জানতে পারবো না, আমাকে সবকিছু জানতে হবে, তোমাকে আমার বাঁচাতে হবে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার অপমান আমি সইতে পারবো না তটিনী, কিছুতেই সইতে পারবো না। তোমাকে যদি কেউ অপমান করে এটা আমার সইবে না, আমি সহ্য করতে পারবো না। এ কথা শুনে
দেখা যায় তখন অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, কি বলছো এসব? তাই বলে তুমি নিজের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করবে? তখন পরশুরাম বলতে থাকে, না বেইমানি নয়, আমি আমি ওকে ছেড়ে দেব। আমি ওর দ্বারাই ওদের সবাইকে ধরবো, এরপরে আবার ওকে ধরে নিয়ে এসে ডিপার্টমেন্টের হাতে তুলে দেব। এরপরে আমার সৌরভের সঙ্গে কিছু বোঝাপড়া আছে আর আমার ডিপার্টমেন্টের সঙ্গেও কিছু বোঝাপড়া আছে। তখনই তটিনী বলতে থাকে, তার মানে ডিপার্টমেন্টের সঙ্গে কি বোঝাপড়া? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আমি আমি এত বছর হলো এই ডিপার্টমেন্টে সার্ভিস দিয়ে এসেছি, এত বছর হলো ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছি, এত সিভিলিয়ানদের প্রোটেক্ট করেছি, আর আজকে আজকে ওই ডিপার্টমেন্টে আমাকে বিশ্বাস করছে না, আমার ওয়াইফকে এভাবে অপমান করছে। এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এটা তো আমি মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। দরকার হলে আমি এখান থেকে রিজাইন করব। আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে এ জায়গা থেকে রিজাইন করব। আমি দিনের পরে দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করে এসেছি, ডিপার্টমেন্টের হয়ে লড়ে এসেছি, আর আজকে ডিপার্টমেন্ট আমাকে বিশ্বাস করছে না, আমার ওয়াইফকে আমার সামনে ডিপার্টমেন্টে টেনে নিয়ে গিয়ে অপমান করছে, হেনস্থা করছে। সেটা তো আমি কোনোভাবে মেনে নেব না। স্যার তো জানে যে আমি 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 কেমন আর আমার ওয়াইফ কেমন। তবে কেন ওই সৌরভের কথা বিশ্বাস করে এত বড় একটা নোংরা খেলায় মেতে উঠেছে? আমি এটা দেখে শেষ দেখে ছাড়বো। এরপরে লাট্টু বলতে থাকে, পা, আচ্ছা, তোমরা তোমরা কেন সব সময় নিজেদের মধ্যে এরকম করে যুদ্ধ করো বলো তো? আমাদের এটা মোটেও ভালো লাগে না, সবটা সময় এরকম করে যুদ্ধ করা কি ঠিক? তখনই পরশুরাম বলতে থাকে, না বাবা, ঠিক নয় বলেই তো সবকিছু আমাদের এভাবে চালাতে হচ্ছে, তাই না? তোমরা তোমরা কখনো এসবে কান দেবে না, এসবে কখনো নিজেদের মাথা ঘামাবে না, ঠিক আছে? তখনই দেখা যায় লাট্টু বলতে থাকে, পা, আমাদের এসব কিছু ভালো লাগে না। আমাদের আমাদের সব সময় এরকম এরকম কষ্ট আর সহ্য হচ্ছে না। সব সময় ফায়ার, এসব এসব গুন্ডা, এসব জেল জেল কাস্টাডি, এসব কিচ্ছু ভালো লাগছে না। এরপরে দেখা যায় পরশুরাম তটিনীকে বলতে থাকে, চিন্তা করো না তুমি, কিচ্ছু হবে না, সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হতেই হবে। এরপরে দেখা যায় পরশুরাম ঘরে চলে গেলে তখন তটিনী তটিনী বাচ্চাদের ড্রয়িং রুমে খেলতে দিয়ে ঘরে চলে আসে। সেখানে এসে পরশুরামকে বলতে থাকে, কি হয়েছে? এভাবে এভাবে তো কখনো তোমাকে আমি ভেঙে পড়তে দেখিনি। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি ভেঙে পড়ি তখন যখন তোমার কিছু হয়, আমার লাট্টুর কিছু হয়, আমার পিকুর কিছু হয়, তখনই আমি ভেঙে পড়ি। কারণ কারণ আমার পুরো পৃথিবী জুড়েই তোমরা, তাই আমি তোমাদের কষ্ট সহ্য করতে পারি না। তোমাকে এভাবে অপমান করেছে, তোমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করা হয়েছে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তটিনী, তুমি তো জানো আমি তোমাদের কতটা ভালোবাসি। কখনো কখনো হারিয়ে যেও না আমার কাছ থেকে। যদি কখনো হারিয়ে যেতে চাও তবে আগে থেকে বলো, আমি নিজেকে শেষ করে দেব, তারপরে না হয় তুমি হারিয়ে যেও। এ কথা শুনে তটিনী বলতে থাকে, এসব কেন বলছো বলো? এসব কেন বলছো? তুমি তুমি কখনো কখনো আমার থেকে দূরে যাবে না, আমিও তোমার থেকে দূরে যাব না। আমরা চারজন সবসময় একসঙ্গে এক বাসাতে এক জায়গাতেই থাকবো, কখনো আমরা আলাদা হব না। তখনই পরশুরাম বলতে থাকে, কিন্তু আমাদের আলাদা করতে তো চারপাশ থেকে অনেকে অনেক রকম চেষ্টা করছে। তটিনী, কথা দাও কখনো এমন কোনো কাজ করবে না যেটার জন্য আমরা দুজন দুজনের থেকে অনেকটা দূরে চলে যাই। সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সত্যি বলছি, আমি তোমাকে হারানোর ব্যথাটা কিছুতেই সহ্য করতে পারবো না। তখনই তটিনী বলতে থাকে, তুমি তুমি কেন এমন করছো বলো? এমন করে কি হবে? আমাদের সবটা সলভ করতে হবে। তখনই পরশুরাম বলতে থাকে, সেটার জন্যই তো কালকে বিজিতকে জামিন করিয়ে দিতে হবে, সেটার জন্য কালকে বিজিত জামিন পাবে। এরপরে বিজিত জামিন পাওয়ার পরে আমি আমি ওর মাধ্যমে কাহিনী অবধি পৌঁছাবো, কাহিনীকে তুলে নিয়ে এসে ডিপার্টমেন্টে ফেলে তোমাকে নির্দোষ প্রমাণ করব। এরপরে দেখা যায় তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তোমার মতো স্বামী যেন প্রত্যেকটা মেয়েরই ভাগ্যে জোটে, প্রত্যেকটা মেয়ে যেন তোমার মতো স্বামী পায়। তখনই পরশুরাম বলতে থাকে, তোমার মতো ওয়াইফও যেন প্রত্যেকটা ছেলের কপালে জোটে। সত্যি তটিনী, আমি তোমাকে কখনো কখনো দূরে ঠেলে দিতে পারবো না। তোমাকে যে আমি কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার, চারপাশটা আমি তোমাকে ছাড়া শূন্য দেখি। তখন তটিনী বলতে থাকে, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাই না, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, কথা দাও। তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। তুমিও আমাদের কখনো ছেড়ে যেও না, আমাদের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে তটিনী। এরপরে দেখা যায় কোর্টে আসে পরশুরাম। তখনই তটিনী ফোন করে কাউকে একটা বলছে যে এখানে ডোডো আছে। ডোডো যখনই ইশারা করবে তখনই পরশুরামকে শুট করে দেওয়া হবে, আর পরশুরাম সেখানেই মাটিতে লুটিয়ে পড়বে আর সেখানে শেষ হয়ে যাবে। আর
বিজিতকে আজকে ছেড়ে দেওয়া হবে। আমাদের প্ল্যান সবকিছু একভাবে ঠিকঠাক ভাবে চলে যাচ্ছে। এবার পরশুরামকে শেষ করার দায়িত্ব তাদের, যারা শুটার হিসাবে ওখানে আছে।